অনেকগুলো বছর ধরেই আমি ঢাকা শহরের মোহাম্মদপুরে থাকি। যতদিনে একটা সারিন্দা কাঠ থেকে শুরু হইতে পারে, গম্ভীর স্যাঁতসেঁতে এক মন্দ্র বাসার নিচতলায় আমার ঘর। মাঝে মধ্যেই ইন্দুরের ময়লাও পাওয়া যায় ঘরের চিপায় চাপায়। আদিনিবাস বগুড়ার এক বোকাশোকা গ্রামে। নদী ভাঙ্গার পর আমার দাদারাও বিকারহীন রিফিউজি হইয়া পশ্চিম তেকানির বিল লগ্ন সাকিনে বসত গড়েন। আমি তো চিরকালই বাস্তুভিটাহীন এক রিফিউজি। আমার না আছে লোকাল পরিচয়, না আমার গ্রামের মালিদাওয়ের শান্ত পানির ঝিম ধরা শীতলতা। আমার আইডি কার্ডের নম্বর শিশুদের স্লেটে লেখা চকের হরফের চাইতেও নাজুক। চাইলেই মুছে ফেলা যায় এবং রাষ্ট্রের যে কোনো ক্ষমতাবান আমাকে হাওয়ার দেমাগে জুতার তলায় ফেলে মচমচ শব্দে উড়ায় দিতে পারে দিগন্ত অবধি। রাজধানীতে শরণার্থী হিসেবে আমি বেসুমার ডরে থাকি পুলিশের। তারা ইচ্ছা করলে আমার শরীর হাতাইতে পারে, তছনছ করে দিতে পারে আমার সমস্ত নৈঃশব্দ, যেন খোদার দেওয়া এই শরীরটাও রাষ্ট্রের নজরদারির বাইরে নয়। আমি একজন রিফিউজি, লেবার, মন চাইলেই যাকে ডিবি ও ডিজিএফআই দান্তের দোজকে পোড়াইতে পারে মাত্র কয়েক হাজার বছর। আমি একজন কবি, রিফিউজি ও রাষ্ট্রের ফরমাবরদার। ঐতিহ্যকে ধন্যবাদ বুক কার্নিভালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঐতিহ্যের সাথে আমার বেশ দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি আসলে ঐতিহ্যের সাথে। আমরা যারা কবিতা লিখি বাংলাদেশে, সম্ভবত সারা দুনিয়াতেই, সেটা হলো যে এখানে নতুন রাইটারদের জন্য বই প্রকাশ করা আসলে একটা টাফ ব্যাপার। মানে নতুন রাইটারদের কিন্তু আসলে প্রকাশক খুঁজেই পাওয়া যায় না। এবং আমার নিজের ক্ষেত্রেও এই সেম ঘটনাই ঘটছিল। আমার প্রথম বইটা বের হয় 2016 সালে। প্রথম বইটার নাম ছিল ঘুমন্ত মার্কারি ফুলে। তো এই বই পাবলিশ করবার হিস্ট্রিটা মানে আমার জন্য বেশ বেদনাদায়কই আসলে। আমি জাস্ট একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই বইটা যে পাবলিশ করছিলেন আর কি, আমি নাম নিচ্ছি না, ওনাদের সাথে আসলে আমার কথা হইল যে ওনারা আমার প্রথম বইটা পাবলিশ করবেন এবং আমি খুবই খুশি, কারণ আমার বই পাবলিশ করতে কোনো টাকা পয়সা লাগবে না। 2016 সালে মানে 15 সালের শেষের দিকেই মোটামুটি বাংলাদেশে যারা কবিতা লেখেন, মানে একদম খুব সিরিয়াস কবিতার সঙ্গে যারা সম্পৃক্ত তরুণরা যারা আছেন, একটু যারা সিনিয়র, তারা মোটামুটি তখন আমাকে চিনে ফেলছেন, মানে আমার লেখালেখির সুবাদে আমাকে চিনে ফেলছেন। কিন্তু যেহেতু প্রথম বই, নতুন কবিতা লিখতেছি আমি, সেই সময় আসলে কোন পাবলিশার বই করবে এবং বইটা আসলে সত্যিকার অর্থেই বেচা হবে কি না, কে কিনবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে তো আমার আসলে এক ধরনের ডিলেমা ছিলই। তো আমাকে যখন ওই প্রকাশনীর পক্ষ থেকে বলা হলো যে আপনার বইটা আমরা করতেছি, আমি খুবই খুশি হইলাম। এবং তখন আমার মনে আছে আমি একদম রাত দিন ধরে আমি আমার পাণ্ডুলিপি এডিট করতেছি। আমার সম্ভবত 250 থেকে 300 কবিতা তখন আমার লেখা ছিল, যে কবিতাগুলোকে আমি মনে করতাম যে হ্যাঁ এই কবিতাগুলো জাতের হয়েছে আর কি। তো সেই 250-300 কবিতা থেকে বাদ দিয়ে মোট মনে হয় 36-37টা কবিতা বাছাই করলাম। সেগুলোর মধ্যে আবার প্রচুর এডিট চলতেছে। আমি দিন রাত কাজ করতেছি আসলে সেই সময় কবিতা নিয়ে, আমার পাণ্ডুলিপিটা নিয়ে। হঠাৎ একদিন রাত 2টা-2:30টার দিকে আমার ওই প্রকাশনী থেকে বলা হইতেছে যে আপনার বইটা আমরা এবার করতে পারবো না। তো ধরেন যে আমার একটা বই পাবলিশ হবে, সেটা তো এক ধরনের আনন্দ আছেই। এরপরে ধরেন দিন রাত খেটে খেটে আমি আসলে একটা বইয়ের পাণ্ডুলিপি রেডি করতেছি, জমা দেব 2 দিন পরেই। তখন যদি আসলে কাউকে বলা হয় যে আপনার বইটা আমরা করব না, সেইটা কিন্তু আসলে ধরেন রাইটার হিসেবে মানে আমি খুবই শকড হয়েছিলাম আর কি, যে তাহলে উপায় কি, এখন তাহলে আমার বইটা কিভাবে হবে। পরবর্তীতে আমি টাকা দিয়েই বইটা করছিলাম। যাই হোক, তো এই যে টাকা দিয়ে বই করা মানে বাংলাদেশের কবিদের ক্ষেত্রে এটা খুবই কমন আলাপ। ইভেন এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলতেছি তা না, বাংলাদেশে আপনারা যে সমস্ত বড় বড় কবিদেরকে চেনেন তাদের প্রত্যেকের লাইফে এই ধরনের ঘটনা
মোর অরলেস সবার লাইফে এই ধরনের ঘটনা আছে, মানে নিজের টাকা দিয়ে বই বের করার। ইভেন এই ঘটনা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই সম্ভবত এটা আছে। তো এরপরে যেটা হইলো, আমার আরেকটা বই পাবলিশ হইলো, সেটা মোটামুটি ভালোই হয়েছে। এখন ঝামেলা যেটা হয়েছে যে যে পাবলিশার আমার সেকেন্ড বইটা করলেন, উনি আবার বই করার পরে মেলার পরেই উনি উধাও, উনি আর নাই। এবং এটা আরও মারাত্মক কাণ্ড। সেটা কীরকম, আমি তো টিউশনি করতাম, তো আমি ছাত্র পড়াইতেছি, এই সময় আমার কাছে একটা ফোন আসলো। ফোন বলতেছে যে আমি একটা বাংলা বাজারের না কোথাকার একটা গোডাউন থেকে ফোন দিছে আমারে, বলতেছে যে এই বইটা কি আপনার? আমার বইটার নাম ছিল মিনগন্ধের তারা। মিনগন্ধের তারা বই। পরে আমাকে বলতেছে এই বইটা কি আপনার? আমি বললাম হ্যাঁ, এটা আমার বই। পরে এই বইটা আমরা কেজি দরে বিক্রি করে দিচ্ছি, আপনি চাইলে কেজি দরে বই কিনতে পারেন। তা আমি পরে চিন্তা করলাম ভাই কত কপি বই আছে, কারণ এই বইটা ধরেন কত, বাংলাদেশে কবিদের বই 300 কপি হয়তো ছাপা হয়। তা আমি যেটুকু জানছিলাম মেলার মধ্যে এই বই 210-15 কপি বেচা হয়ে গেছে, তার মানে আর খুব বেশি নাই। তো পরে আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে বই বেচে দিয়েন না, আমি বই কিনতেছি, আমি কী করবো আর। কারণ আমি আবার জানি যে ফেসবুকে যদি আমি এই বইয়ের আমার বইয়ের আমি বিজ্ঞাপন করা শুরু করি, তাহলে বেচে ফেলতে পারবো। আর ওরা যদি কেজি দরে বিক্রি করে দেয়, তাহলে তো বইগুলো মুড়ির ঠুঙ্গা হওয়া ছাড়া কোনো উপায় নাই। যদিও আসলে মুড়ির ঠুঙ্গায় শেষ পর্যন্ত বাংলাদেশের কবিদের বইয়ের শেষ ঠিকানা। হ্যাঁ, মানে আমি আজকে যেটা বলতেছি ব্যাপারটা এমন না যে ওই দিন আমার বই মুড়ির ঠুঙ্গার থেকে আমি বাঁচায় ফেলছি, ভবিষ্যতে আমি বাঁচাতে পারবো তা না। আমার বই হয়তো কোনো না কোনো একদিন মুড়ির ঠুঙ্গাতেই যাবে আসলে। যাই হোক, তো পরে আমি বলতেছি যে ভাই কত টাকা তাহলে? উনি যখন দেখলো যে আমার বইয়ের প্রতি আমার এক ধরনের মহব্বত আছে, উনি এবার কেজি দর থেকে সরে আসলেন। উনি তখন প্রতি কপি বইয়ের দাম ধরলেন আর কি। তো পরে আমার দেখলাম যে 8-10 হাজার টাকার মনে হয় বই হবে। আমার কাছে টাকা নাই, যথারীতি আমি আমার এক বড় ভাই কবি বন্ধু মোস্তফা হামিদি, ওনাকে দিলাম ফোন, দিয়ে বললাম ভাই আমার বইয়ের এই অবস্থা। ও আচ্ছা, ওই বছর মনে হয় ওনারও বই বের হয়েছিল, ওনারও বইয়ের একই অবস্থা। পরে ওনার বই এবং আমার বই, উনি আমাকে টাকা দিলেন। পরে আমি বইটা কিনলাম, কিনে সেই বই আমি পরে বেচলাম। তো আমার প্রথম বই এবং দ্বিতীয় বইয়ের এই হচ্ছে ঘটনা। এরপরে এবার আমি থার্ড বইয়ের আলাপ বলতেছি। মানে আমি ঐতিহ্যের কথা বলতে গিয়ে এই কথাগুলো বলতেছি কেন, আপনারা বুঝতে পারবেন। থার্ড বইয়ে যেটা হইল, তখন আপনার 2018 সালের ডিসেম্বরে আমার থার্ড বইটা হয়। এই বইটা পাবলিশ করছে আমার বন্ধুরা, তারাও এখন আর নাই। ঢাকা প্রকাশ নামে একটা প্রকাশনী করছিল। তো আমার বন্ধুদের প্রতি বা ঢাকা প্রকাশের প্রতি আমার আজীবনের একটা কৃতজ্ঞতা আছে বা থাকবে। সেটার পিছনে কারণ হচ্ছে যে ওই বছর 2018 সালের ডিসেম্বরে আমার বইটা আমি পাবলিশ করলাম। আমার বইটার নাম ছিল এমন ঘনঘোর ফ্যাসিবাদে। প্রবাবলি বাংলা কবিতায় একদম ফ্যাসিজমের বিরুদ্ধে লেখা প্রথম কবিতার বই, আমি যদি মিস না করি, আসলে মানে মেইন স্ট্রিম কবিদের লেখা প্রথম কবিতার বই। হয়তো বাংলাদেশে আরও অনেকেই লিখছেন। তো এটা আমার ধারণা তখন অন্য কোনো প্রকাশনী আসলে করতো না। যেহেতু আমার বন্ধুরা নতুন একটা প্রকাশনী তারা দিতেছে এবং তারা আমাকে বললো পাণ্ডুলিপি দেন। পরে আমি এমন ঘনঘোর ফ্যাসিবাদের পাণ্ডুলিপি দেই এবং এই বই তখন বেশ ভালো বিক্রি হয়েছিল। অ্যান্ড বেশ ভালো মানে কিন্তু হাজার হাজার কপি না, এটা আবার ওই যে কবিদের যেমন ধরেন 300 কপি বই বেচা হলেই কবিরা অনেক খুশি, ওই রকম আর কি। সম্ভবত 400 কপির মতো বেচা হয়েছিল এটা। ওই মেলাতে আমার 18 ডিসেম্বরের তো বই হলো, 19-এর মেলাতে হচ্ছে আমার নাইম ভাইয়ের সঙ্গে পরিচয়। নাইম ভাই নিজে আমাকে ডাকলেন, ডেকে উনি আমাকে অফার করলেন যে আপনার বই আমরা করতে চাই, এবং উনি মনে হয় এরকম বলছিলেন যে আগামী 5 বছর আপনার বই আমরা করব এবং অন্য কোনো পাবলিশারকে আপনি বই দিতে পারবেন না, এইরকম একটা কথা হয়েছিল আর কি। তো পরে আমি নাইম ভাইকেই বই দিলাম এবং তারপর থেকে আসলে আমার বই ক্রমাগতভাবে ঐতিহ্যই করে যাচ্ছে। তো
ঐতিহ্যের প্রতি আমার যেটা আসলে কৃতজ্ঞতার জায়গা সেটা হলো যে একজন রাইটারের তার আসলে বই এমনভাবে পাবলিশিং ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা, অনেক জটিলতায় আমি আসলে ছিলাম। এবং এর মাঝখানে আমি ছোট্ট আরেকটা গল্প বলি। এই ঐতিহ্যে বই পাবলিশ যেটা প্রথম বইটা আমার করলো এটা হলো মাধুরাঙা তীরে। এবং মাধুরাঙা তীরে বইটা নিয়ে সেই সময় প্রচুর মানে ভালো আলোচনা হয়েছিল, বিশেষ করে যারা বাংলাদেশে ইন্টেলেকচুয়ালরা যারা আছেন, কবিতা নিয়ে যারা কাজ করেন, তারা এই বইটা অনেক প্রশংসা করছিলেন। এখন যিনি বাংলা একাডেমির ডিজি আজম ভাই এই বইটা নিয়ে আলাপ করছিলেন এবং এই বইটা নিয়ে ওনার একটা প্রবন্ধ আছে, এগুলো পাওয়া যায় ইউটিউবে, ওনার আলোচনাটাও পাওয়া যায়। এই বইটার পেছনের ঘটনাটা সম্ভবত আরেকটু মজার। সেই সময় প্রথম আলো আপনার প্রথমা থেকে ওরা মনে হয় জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার নামে একটা পুরস্কার দিত। ওরা সেই পুরস্কার এখন আর দেয় না। তো সেই পুরস্কার পাওয়ার জন্য, ঠিক পুরস্কার পাওয়ার জন্য না, মানে যেহেতু আমার আসলে তখনও পাবলিশার ওইভাবে ঠিকঠাক হয়নি, আমার প্রথম পাবলিশার, সেকেন্ড পাবলিশার সবই আসলে মিস করতেছে। তো ওই জন্য তখন আমি চিন্তা করলাম যে আমার এই পাণ্ডুলিপিটা আমি প্রথমাতে পাঠাই, যদি বইটা পুরস্কার পায় তাহলে এই বইটার যেটা কপালে যেটা ঘটবে সেটা হচ্ছে বইটা একটা পাবলিশার পাবে। মানে বইটা প্রথমা থেকে হবে, এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল না। আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যে বইটার একটা গতি হবে আর কি। তো সেই গতি হওয়ার থেকে আমি বইটা জমা দেই প্রথমাতে। এবং আরেকটা লোভ ছিল আমার প্রথমাতে এই বই জমা দেওয়ার পেছনে, সেটা হলো যে প্রথমার ওই পুরস্কারটা পাইলে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ছোট্ট এক কলমে ওরা একটা খবর ছাপতো যে জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার পেলেন অমুক। এইটা আমার একটা লোভ তৈরি করছিল। এই লোভটা কেন? কারণ আমি ঢাকা শহরে কবিতা লিখে তারপরে হচ্ছে টিউশনি করে খাই। তো স্বভাবতই আমার বাপ মা মনে করছিল যে যেটা হয় আর কি, ফ্যামিলিতে ধরেন একটু মেধাবী টেধাবী বলে একটু পরিচয় ছিল আমার। ওই অর্থে আসলে আমি মেধাবী ছিলাম না, কিন্তু আমার বাপ মা মনে করতো, মনে করলে কিছু করার নাই। তো আমার বাপ মা যেহেতু মনে করতো যে আমি মেধাবী এবং ঢাকা শহরে এসে আমি আসলে টিউশনি করে খাইতেছি, সো আমি আসলে গোল্লায় গেছি বা যাইতেছি গোল্লায়। তা আমি তখন ভাবলাম যে যদি প্রথমার এই জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কারটা আমি পাই, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে ওই প্রথম পিছনে ছবি সহ একখান খবর ছাপবে, আমার বাপরে আমি পত্রিকাটা পাঠাবো, দেখাবো, এবং আমার বাপ খুশি হয়ে চিন্তা করবে যে না, কিছু একটা করতেছে আসলে। মূলত এই লোভগুলো থেকে প্রথমতে আমি এই পাণ্ডুলিপিটা জমা দেই। তো একদিন রাতে এক কবি আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে অমুকজন এখানে পাণ্ডুলিপি জমা দিয়েছে। তাই আমি বললাম তাহলে আমার অভিনন্দন, ওনাকে আগেই জানায় দেন, উনি পুরস্কারটা পেয়ে যাচ্ছেন। এবং মজার ব্যাপার, সেই পুরস্কারটা পাইছিল সেবার, আমি পাইনি। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো এই যে সমস্ত জায়গা থেকে ধরেন এক ধরনের প্রত্যাখ্যাত হয়ে আমি আসলে ঐতিহ্যে আসলাম এবং ঐতিহ্য আমার বই ক্রমাগত হয়ে পাবলিশ করে যাচ্ছে। তো ঐতিহ্যের প্রতি আমার মানে এই জায়গা থেকে আমার আসলে কৃতজ্ঞতা শেষ নাই। মানে কৃতজ্ঞতা আসলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনও স্ট্যাবলিশড যারা পোয়েট, যাদেরকে আপনারা বিশাল নামধাম ধরে চেনেন, এদের ভাই কোনো পাবলিশিং হাউস নাই। এদেরও পাণ্ডুলিপি নিয়ে ঘুরতে হয় এখনও। মানে বিষয়টা কিন্তু এমন না যে ধরেন খুব নামদাম করছে একজন কবি, ধরেন সিনিয়র একজন কবি যার বয়স হয়তো এখন ধরেন 60-এর উপরে। সত্যি কথা আমি জানি বা আমি যেটুকু রিয়েলাইজ করতে পারি, এই ধরনের কোনো কবিরই আসলে একটা পাণ্ডুলিপি লেখার পরে বা একটা পাণ্ডুলিপি তৈরি করার পরে তার কিন্তু এই নিশ্চয়তা নাই যে তার বইটা কোন প্রকাশনী থেকে পাবলিশ হবে, এটা একদমই নাই এখনও। তো সেই জায়গা থেকে যে আমি ধরেন আমার বই ঐতিহ্য ক্রমাগতভাবে করে যাচ্ছে, এটা আসলে আমার জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার, যে আমাকে অন্তত টেনশন করতে হয় না যে আমার এই পাণ্ডুলিপিটা কোন পাবলিশিং হাউস বের করবে। এই জায়গাটা থেকে আমি আসলে ঐতিহ্যের প্রতি আমার এক ধরনের কৃতজ্ঞতা আছে। এবং আরও মজার ব্যাপার যে এবার যে ঐতিহ্য আমার একটা কবিতা সংগ্রহ বাইর করছে। আমি তো খুবই ভয়ে ভয়ে পাণ্ডুলিপিটা জমা দিয়েছিলাম। ভয়টা হলো যে বই বেচা হয় না, এর মধ্যে আবার ধরেন একটা কবিতা সংগ্রহ, এটা সম্ভবত 27 ফরমার একটা বই, এবং গায়ের দাম আমি দেখলাম 950 টাকা গায়ের দাম। তো এই বই কার ঠেকা পড়ছে যে ধরেন এই বইটা কিনবে? তারপরেও যে নাইম ভাই বইটা পাবলিশ করছেন, এই জন্য নাইম ভাইকে ধন্যবাদ, ঐতিহ্যকে ধন্যবাদ। আমি ঠিক জানি না এই বইয়ের কপালে কী ঘটবে,
তবে এই বই যদি 500 কপি ছাপায় থাকে তাহলে আমার ধারণা এটা বছর 5 লাগবে শেষ হইতে। আরও বেশি টাইমও লাগতে পারে, কারণ অনেকেরই বই আমি এখানে দেখি যে 10 বছর আগের বই হয়তো এখনও পড়ে আছে। এই বই পড়ে থাকবে কিনা জানি না, কিন্তু থাকার সম্ভাবনা বাংলাদেশে আসলে অনেক বেশি প্রবল আসলে। ঠিক আছে, এখানে আমার আলাপ এই পর্যন্ত শেষ করতেছি। ধন্যবাদ হাসানুর ভাই। আপনি এক এক করে যে বই প্রকাশের কাহিনীগুলো বললেন সেগুলো আসলে অনেকের কাছে অজানা ছিল। আমরা জানলাম, উপলব্ধি করলাম যে একজন কবি আসলে কতটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এগোতে হয়, এবং পাশাপাশি ঐতিহ্যের প্রতি আপনি যে কৃতজ্ঞতাটা প্রকাশ করলেন এই জন্য ঐতিহ্য আপনাকে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছে। আমরা আসলে এখন চলে যাব প্রশ্নোত্তর পর্বে। আমাদের প্রথম প্রশ্নটি করবে লেখক পারভীন শিলা। শুভ সন্ধ্যা, আমি পারভীন শিলা। আমি লেখক আসলে না, আমার কোনো বই বের পাই নাই। হ্যাঁ, আমি টুকটাক দেখি। ওনার ভাগ্যক্রমে যুগান্তরে আমার একটা কবিতা ছাপা হয়েছিল, এইটুকুই আমি জানি যে আমার অর্জন। এছাড়া আমার আর কোনো অর্জন নেই। আমি আপনার যে গল্পটা শুনলাম, আপনি অনেক যুদ্ধ করেন, মোটামুটি আপনি একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজে অনেক লেখক আছে, মানে বললে খারাপ শোনা যায়, অনেক অখাদ্য কুখাদ্য লেখা আমরা পড়ি, যেটা আমাদের বইমেলায় দেখি। একদিকে আমি সমর্থন করি তাদের এই জন্য যে যাই হোক তারা তো লেখে, আবার আর একদিকে ভাবি যে সমাজ এদের কাছ থেকে কি নিচ্ছে, পাঠক এদের কাছ থেকে কি পাচ্ছে। সেই হিসেবে অনেকে আছে আবার অনেক পিছনে পড়ে আছে, কিন্তু তাদের লেখা খুবই ভালো, খুবই মানসম্মত, কিন্তু তাদের প্রচার নেই বলে তাদেরকে কোনো প্রকাশনী, কোনো মিডিয়া, কোনো পত্রিকা তাদেরকে সাপোর্ট করে না। এমনকি যদি পরিচয় না থাকে, কোনো একটা ভালো পত্রিকা কোনো একটা ভালো লেখকের লেখাটাও থাকে না। আমি ব্যক্তিগতভাবে মানে অনেকের বেলায় আমি শুনেছি, ধরেন জাতীয় পত্রিকাগুলোতে আপনার কোনো বন্ধু আছে পরিচিত, ওইখানে মিডিয়া চাকরি করে পরিচিত লোক, তাদের মানে সাপোর্ট ছাড়া কোনো একটা কবিতা ছাপা হবে না, পরিচয় তাদের লাগবে। একজন লেখক হিসেবে আপনার এই সমাজের কাছে যারা ভালো লেখে অথচ যাদের পরিচিত দেবার মতো মানে সেই ধরনের লোক নাই, কিন্তু লেখক হিসেবে তাদের জন্য আপনাদের করণীয়, আপনারা কি সমাজ থেকে একটু ভালো লেখা চান নাকি চান না? আমার এটাই আপনার কাছে আমার প্রশ্ন, যে আমাদের সমাজে এখনো অনেক ভালো লেখা আছে, কিন্তু সুযোগের অভাবে তাদের লেখাগুলো আমরা পড়তে পারি না। আমি একজন পাঠক হিসেবে, আমি লেখক নই, আমি একজন পাঠক, আমি একজন পাঠক হিসেবে আমি চাই যে আমরা ভালো লেখা চাই। এখন ভালো লেখা কিভাবে আপনারা মানে বের করে আনবেন, সমাজ থেকে উঠে নিয়ে আসবেন, এটা আপনাদের করণীয় কি এবং আপনাদের দায়িত্বটা কি সমাজের কাছে, এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে আমার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, মানে ভালো কে লিখতেছেন আর কে লিখতেছেন না এটা বের করে আনার পক্ষে আমার কোনো দায়িত্ব নাই, কারণ আমি নিজেই আসলে এতক্ষণ ধরে যেটা বললাম যে আমি নিজেই অনেক কি বলে অনেক দুর্বল লেখক আসলে। হ্যাঁ, আমার কোনো প্রতিষ্ঠান নাই, আমার কোনো ধরেন ওই রকম পরিচিতও কেউ নাই। এটা যেটা পারে ধরেন এটা ঐতিহ্যকে বলতে পারেন এই কোশ্চেনটা, মানে এটা আমার জন্য খুব ভালো কোশ্চেন না। তবে আমি একটু অন্যভাবে বলি, আমরা দুনিয়ার প্রচুর রাইটারকে চিনি যাদের আসলে এইরকম আপনি যেটা বললেন যে সুযোগ সুবিধা পাওয়া বা না পাওয়া, একটা ভালো লেখার জন্য সুযোগ সুবিধা আসলে কোনো ফ্যাক্ট না। আপনার হয়তো জানা আছে ফ্রান্স কাফকা তার বন্ধুকে বলছিল যে আমার যত পাণ্ডুলিপি আছে সব পুড়িয়ে দিও। পরবর্তী যেটা হইল যে কাফকা হচ্ছে ধরেন যে মানে যে ইউরোপ, যেটা মানে ইউরোপকে ডিফাইন করা হয় একটা সময় পরে কাফকার মেটামরফোসিস বা ধরেন ট্রায়াল দিয়ে। প্রশ্ন হইতেছে কি জানেন, যে ভালো লেখার যেটা গুণ সেটা হইতেছে যে ভালো লেখা যদি সত্যিই ভালো লেখা হয়, আর সেটা যদি ধরেন উই পোকা বানের জলে তারপরে ধরেন যে আগুনে যদি পুড়ে না যায়, তাহলে এই লেখা একদিন না একদিন বাইর হবে আসলে। মানে এটার জন্য ধরেন আপনার পত্রিকা লাগবে, মিডিয়া লাগবে, প্রকাশনা প্রতিষ্ঠান লাগবে। আমার মনে হয় না যে 2025 সালে আইসা এই ধরনের কোনো কিছুর আর দরকার আছে। কী কারণে দরকার আছে আমি বলি। দেখেন, এখন প্রত্যেকটা মানুষই তার নিজের হাতেই নানান ধরনের মিডিয়া নিয়ে সে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে সে তো চাইলে আসলে একটা ব্লগ বানাইতে পারে,
সে চাইলে একটা ওয়েবসাইট বানাতে পারে যেখানে তার লেখাগুলো সে ধীরে ধীরে পাবলিশ করতে পারে। তার মানে আমার যেটা মনে হইতেছে যে আসলে রাইটাররা রাইটিংসের চাইতেও অনেক বেশি যেটা চাইতেছেন সেটা হইতেছে যে আপনার স্বীকৃতি। তো যদি আপনি স্বীকৃতি চান তাহলে আসলে আপনাকে নানান জায়গায় ঘুরতে হবে। আর যদি কোনো রাইটার মনে করে যে না আমি লিখতে চাই, তাহলে ভাই তার কোথাও ঘোরার কোনো দরকারই নাই। সে জাস্ট লিখবে এবং লেখাগুলো একটু ভালো করে প্রিজার্ভ করে রাখবে যেন সময়ের সঙ্গে সেই লেখাগুলো যেন নষ্ট না হয়ে যায়। মানে এর জন্য আসলে কোনো প্রথা প্রতিষ্ঠান এখন আর লাগে না। এটা হয়তো 90s লাগতো, 80s হয়তো লাগতো, কিন্তু এই 2025 সালে বা এই টাইমে এসে আমার মনে হয় না যে রাইটারদের আসলে কোনো রকমের কোনো মানে বড় ভাইদের সাথে যোগাযোগ করার দরকার আছে। আবার রাইটারদের যেটা প্রবলেম, রাইটাররা আবার অন্যরকম একটা প্রবলেমে ভোগে। সেটা হলো যে রাইটাররা মনেই করে কি যে সে আসলে মহান রাইটার। তার লেখা যেহেতু কেউ ছাপতেছে না, তার লেখা যেহেতু প্রকাশনে ছাপতেছে না, তার লেখা যেহেতু ধরেন কোনো পত্রিকা ছাপতেছে না, তার মানে এই পত্রিকা বা প্রকাশনী আসলে তাকে চিনতে পারতেছে না। সে এত মহান রাইটার যে এই পত্রিকা প্রকাশনী তাকে চিনতে পারতেছে না, অতএব এগুলা কিচ্ছু হচ্ছে না। আমার মনে হয় এই ধারণাটাও ভুল। মানে মহান রাইটার হওয়ার জন্য আসলে মহান টেক্সট থাকতে হয়। আর এটা আসলে হ্যাঁ, আর রাইটারকে তুলে আনার দায়িত্ব আসলে কোনো কারণেই সোসাইটির আমার মনে হয় না আসলে আছে। রাইটারের মূল দরকার আসলে টেক্সট লেখা। স্বীকৃতি যদি আপনি পাইতে চান তাহলে অনেক দৌড়াদৌড়ির দরকার আছে। আর যদি মনে করেন যে না আমি জাস্ট লিখতে চাই, মানে মানসম্পন্ন লেখা আমি লিখতে, আপনি যেটা বললেন যে বাংলাদেশে প্রচুর মানসম্পন্ন লেখা আছে, এটা আসলে ভুল কথা। আমরা মনে করতেছি আসলে মানসম্পন্ন লেখা আছে, আসলে নাই। মানে এটা আমাদের এক ধরনের ফ্যালাসি। আমরা মনেই করি যে মনে হয় এই লেখাটা অনেক মানসম্পন্ন, বা আমি একটা লেখা দিলাম কাউকে, লেখাটা ছাপলো না, তার মানে মনে হয় এটা আমার এই মানসম্পন্ন লেখাটা সে ছাপলো না, এরকম না। আমি জাস্ট আমারই ছোট্ট একটা ঘটনা বলি। মানে আমি ওই রকম স্ট্রাগলিং করা কেউ হয়তো না, কিন্তু তারপর আমার তো কিছু স্ট্রাগল আছে, আমি সেটাই বলতেছি। আমি 2012-র মাঝামাঝি সময় থেকে আসলে সিরিয়াসলি বাংলা কবিতা লেখা শুরু করছি। তো ওই সময়ে ফেসবুকে আমরা দেখতাম যে কলকাতার একটা পত্রিকা ছিল, নাম হলো বাক। তো এই বাক পত্রিকায় সেই সময় হচ্ছে আপনার যারা কলকাতার ধরেন যে খুব স্ট্যাবলিশড কোনো পত্রিকাগুলোকে তারা পুষতেছে না, যেহেতু আপনারা জানেন যে কলকাতায় প্রচুর লিটল ম্যাগ আছে, যারা আসলে ওই দেশ পত্রিকা বা আরও যে ওদের যে মিডিয়াম, এগুলো ওরা গোনেই না। তো এরা হচ্ছে এই ধরনের একটা গ্রুপ হচ্ছে আপনার বাক নামে একটা পত্রিকা করতো। তা আমি বাকের সম্পাদককে তখন আমি নিয়মিত লেখা পাঠাতে থাকতাম। তো উনি সিনিই করতো না, আসলে দেখতোই না। অনেক দিন লেখা পাঠানোর পরে আমার একটা লেখার ব্যাপারে উনি বললেন যে এই লেখাটা বাকে ছাপানো যাবে। আমি তো ভাই খুব খুশি। আমি এটা 2000 ধরেন সম্ভবত 13-14 দিকে আলাপ করতেছি। তো আমি খুবই খুশি যে আমার লেখা বাকে ছাপা হবে। আর বাকের যেটা সুবিধা ছিল যে ওটা একটা ব্লগ জিন, তো বা ব্লগ, ওটার নিচে নিচে কবিতার নিচে নিচে আপনার কলকাতার সেই সময়কার মানে যারা একটু আভাগার্ড টাইপের যারা কবি, তারা হচ্ছে এগুলোতে সরাসরি কমেন্ট করতেন। এই কমেন্ট পাওয়াটাও ছিল ধরেন এক ধরনের একটা ঘটনা আসলে। তো আমি খুবই খুশি যে আমার লেখাটা বাকে ছাপা হবে। এখন বাক করতো কি, প্রতি মাসের একদম শেষে মানে শেষ তারিখে রাত বাংলাদেশ সময় রাত 12:30টায় ওরা ওদের পত্রিকাটা আপ করতো। আমি আমার লেখাটা পাঠাইছিলাম সম্ভবত 10-12 তারিখের দিকে। এই 12 তারিখের পর এই 30 তারিখ পর্যন্ত ধরেন আমি খালি ওয়েট করতেছি যে কবে বাক ছাপা মানে আপলোড হবে, আর আমি ধরেন বাকের এই মজাটা দেখবো আসলে। হ্যাঁ, বাক থেকে আপলোড হলো এবং আমি দেখলাম যে আমার লেখাটা নাই। মানে আমি কিন্তু খুবই দুঃখ পাইছিলাম যে ওনারা বললো যে আমার লেখাটা ছাপবে, তারপর ওনার লেখা ছাপেনি। তো আমি আসলে ব্যাপারটাকে অন্যভাবে নিছিলাম যে সম্ভবত আমার লেখাটা অন্যদের যাদের লেখা ছাপাইছে অতটা ভালো হয়নি বলে আমারটা ছাপায়নি। এবং আমি আমার নিজের সাথে এক ধরনের ধরেন একটা ওয়াদা করছিলাম যে এই বাঘ যেদিন আমার কাছ থেকে লেখা না চাবে ততদিন পর্যন্ত আমি আসলে লেখা প্র্যাকটিসটা করতে থাকবো। আমি হিউজ প্র্যাকটিস করছি ওই সময়। ব্যাপারটা এরকম না যে ধরেন আমার মাথায় কবিতা আসছে আর আমি কবিতা লিখে গেছি, ঘটনা এরকম না। আমি হিউজ ক্রাফট আমি প্র্যাকটিস করছি। এরপরে যেটা হয়েছে যে বাকের সম্পাদক আমার কাছে লেখা চাইছেন। বাকের সম্পাদক এখনও বাইচে আছেন, নাম অনুপম মুখোপাধ্যায়, জিজ্ঞেস করতে পারেন। উনি লেখা চাইছেন, আমি লেখা দেইনি।
ওনার যত ধরনের মোটামুটি ওনার কাছের যে মানে সিনিয়ররা ছিলেন তাদেরকে দিয়ে লেখা চাইছেন, তাও আমি লেখা দিইনি। এরপর ওরা কি করছে জানেন, ওরা হচ্ছে আমার একটা সাক্ষাৎকার সহ আমার এ মাসের কপি করে ওরা আমার লেখা ছাপছে। তো এইটা কিন্তু আমি বলতেছি এই কারণে যে আমি লিখছি বলে এই লেখাটা ভালো, ব্যাপারটা এরকম না আসলে। মানে সম্পাদকের টেবিল বলেও একটা ব্যাপার আসলে আছে। হ্যাঁ, হয়তো সব সম্পাদক ভালো না, কিন্তু সম্পাদকের টেবিলে আসলে নতুন রাইটারদের যাওয়া উচিত, তাদের কাটাছেড়ার নিচে পড়া উচিত এবং তাদের ক্রাফট শেখা উচিত, যে মানে হাউ টু রাইট। এই হাউ টু রাইটটা কিন্তু ভাই এটা শিখতে আসলে একটা মানুষের হয়তো এক জীবন চলে যায়। থ্যাংক ইউ। নিজের লেখালেখি নিয়ে আসলে অনেকের যেমন হীনমতা বোধ আছে, আবার সেরকম অনেক কমপ্লেক্স কাজ করে। তো আমরা আসলে আজকে বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের সময় খুব ইয়ে চলে আসে, কারণ আজান শুরু হয়ে যাবে। আমরা প্রশ্ন দিকে চলে যাচ্ছি। একটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমি কবিতা পড়তে পছন্দ করি। তো দেখা যায় যেহেতু একটু আজকে ফার্সি আরবি জানি, তো ফার্সি আরবি কবিতা পড়ি এবং পাশাপাশি বাংলা কবিতাও পড়ি। তো বাংলা কবিতায় আমার কাছে মনে হয় যে আধুনিক কবিতা পড়তে ভালো লাগে। আধুনিক কবিতার একটা ঝামেলা হচ্ছে, আমি আধুনিক কবিতা বলতে কোট অ্যান্ড কোট জীবনানন্দ দাশের যে ধারা সেটা বিচার করি, কিন্তু এটা গাওয়া যায় বা ধরেন কবিতার সাথে যে একটা উত্তেজনা অথবা দোষের ব্যাপার আরবি এবং ফার্সি কবিতার সাথে, কবিতা একটা জিনিস। তো মানে ধরেন বাংলা আধুনিক কবিতায় সাধারণত আমার পর্যবেক্ষণ, ছোট পর্যবেক্ষণ, তো আসলে এটা ওই জোশটা আসে না, ওইটা একটা গভীর একটা মর্ম পাচ্ছি, কিন্তু গাওয়া যাচ্ছে না, অথবা মানে মানে একটা যে হচ্ছে যে সবাই মিলে উদযাপনের যে ব্যাপারটা সেইটা মানে ওইভাবে পাই না। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধন্যবাদ। ইফতিখার ভাই আসছেন, গরিবের জন্য আপনি আসছেন, এর জন্য ধন্যবাদ। যাই হোক, আসলে আপনারা খুব ভালো করে জানেন যে বাংলা যে কবিতা, বাংলা কবিতা যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনে কিন্তু শুরুর দিকে বাংলা কবিতা একসময় দেখবেন গীতি কবিতা বলে একটা ব্যাপার আছে। মানে বাংলার যে গীতি কবিতা দেখবেন মধ্যযুগের গীতি কবিতা বলে আলাদা আলাদা বই পাওয়া যায়। তার মানে হচ্ছে আমাদের যে কবিতার যে ধারা সারা দুনিয়ার অন্যান্য জায়গার মতোই আমাদের কবিতাও একসময় গাওয়া হইতো। এবং আপনি খেয়াল করে দেখবেন ময়মনসিংহ গীতিকা মানে আমাদের আসলে কবিতা গাওয়া হইতো আসলে। হ্যাঁ, তো গাওয়ার যে ব্যাপারটা বা লিরিকের যে ব্যাপারটা, এটা বাংলা কবিতার একদম হচ্ছে আপনার আদি একটা ব্যাপার। চর্যাপদও কিন্তু তাই আসলে। এখন যেটা হয়েছে যে ইউরোপে যখন আসলে ধরেন বাংলাদেশে যখন ইউরোপটা ঢুকছে অ্যাস্থেটিক নিয়ে, ইউরোপ তো আসলে ওইটার সঙ্গে ধরেন ইউরোপ বহু আগেই তাদের কবিতা ভেঙে ফেলছে। সেই কবিতায় কিন্তু ইউরোপ আর থাকেনি এবং বাংলা কবিতা আসলে থাকেনি। তো আমাদের যে পারফর্মিং যে কবিতা ধরেন যেটা আপনার ইয়েতে আছে, উর্দুতে যেটা আছে, ধরুন ওদের কবিতা শোনার জন্য লাখ লাখ লোক ধরেন যে স্টেডিয়ামে যাচ্ছে। আমাদের এখানে যে আমি কথা বলতে আসছি ধরেন 3 জন লোকও নাই, যেখানে যারা আসছেন অধিকাংশ ঐতিহ্যের লোকজন। তো বিষয়টা কিন্তু আসলে ওইটাই পেরি যে ইউরোপিয়ান যে কলোনিয়াল যে ধরেন অ্যাস্থেটিক্স যখন এখানে ঢুকছে, ঢোকার পরে জাস্ট আমরা আসলে হারায় ফেলছি এটা। এবং আমি মনে করি যে এটা নিয়ে প্রচুর কাজ করার জায়গা আছে আমাদের। আমি নিজেও কিছু কাজ করার ট্রাই করছি। আমার 24-এ যে বইটা বেরিয়েছিল ছায়া কারবালা নামে, ওইটা কিন্তু পুঁথির ঢঙে বৈষ্ণব পদাবলীর ঢঙে লেখা আসলে, যেন ওই যে ওইভাবে মানে গেয়ে গেয়ে যেন পড়া যায়। তো এটা মনে হয় বাংলা সাহিত্যে মানে বাংলা কবিতার এটা বড় একটা জায়গা, যেটা হয়তো ওই জায়গা থেকে আবার নিয়ে এসে একটা এক্সপ্লোর করার একটা চান্স আছে। তো সেটা আমার ধারণা কেউ না কেউ করবেও। না, হারাবে না, মানে আধুনিক কবিতার গভীরতা হারাবে না এই অর্থে আমি বলতেছি যে এখন বিষয়টা কীরকম যে ধরেন আমরা যখন ফার্সি কবিতা বা উর্দু কবিতা যখন শুনি যে আসলে সব কিছুই ধরেন সঙ্গে সঙ্গে রিলেট করে ফেলি এমনও না। হয়তো 2 লাইনটা শুনে হয়তো আমি ওয়া ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলতেছি, ইটস ভেরি ইজি। কিন্তু ধরেন আপনি যখন ফয়েজ আহমেদ ফয়েজ শুনতে যাবেন তখন কিন্তু আসলে ওই জায়গাটা অত দ্রুত ইয়ে করবে না। কিন্তু ল্যাঙ্গুয়েজে যেহেতু সেলফ একটা ধরেন একটা হারমোনি আছে, একটা রিদম আছে, ল্যাঙ্গুয়েজের এই হারমোনি এবং রিদমই আসলে আপনাকে অনেকক্ষণ বসায় রাখবে। পরে আপনি হয়তো কোনোভাবে জিনিসটার সাথে কানেক্ট করবেন, বারবার শুনবেন। একটা গান যেমন হয়, আমরা অনেকবার শুনতে শুনতে একটা গানের ভিতরে ঢুকতে পারি। বাংলা কবিতা তো এটা সম্ভব। আমরা আসলে এটা করিনি কারণ আমাদের আধুনিক কবিরা হয়তো মনে করছেন যেটা এক ধরনের খ্যাত রকমের একটা ব্যাপার। যেহেতু ইউরোপ ঢোকার পরেই আমাদের আসলে পেছনের লিটারেচারগুলোকে তারা আসলে এক ধরনের ফোক নাম দিছে, ফোক টোক নাম দিয়ে ধরেন এগুলো খ্যাত বানায় ফেলছে। তো এইটা আসলে আধুনিক কবিরা আমার মনে হয় করতে পারেন এবং এইটা যে এই জায়গাটা এক্সপ্লোর করার যথেষ্ট জায়গা আছে। আধুনিক কবিতার ওই মানে ওইটাও নষ্ট হবে না
এবং একই সঙ্গে বাংলা কবিতার যে রিদম, এটাও আমার মনে হয় মানে থাকবে। এটা পসিবল, কেউ না কেউ করবে এটা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, আমরা একটু শেষ প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম, আমার নাম সাইফুল। আমি আপনার কাছে একটা বিষয়ে জানতে চাচ্ছি। সেটা হলো, আপনি জুলাই অভ্যুত্থানে দেখলাম আপনার সাহসী লেখা অনেকের অনুপ্রেরণা যোগাইছে। এই ক্ষেত্রে আপনার ব্যক্তি সত্তা আর কবি সত্তার কোনো ইয়ে হয়েছে কিনা? যেমন দিন শেষে আপনি কারোর সন্তান বা কারোর বাবা, কারোর এই জায়গা থেকে চিন্তা করে দেখছেন যে আপনি আপনার লেখা উচিত না। আবার কবি সত্তার সময় যখন আপনি ভাবেন, তখন তো আপনি প্রতিবাদের ভাষা আপনার কোনো ভিন্ন রূপ দিয়েছে। এই জায়গায় ব্যক্তি সত্তা কবি সত্তাকে কোনো অন্তরায় আসছে কিনা, যে পিছিয়ে যায় বা সামনে দিকে আগামী এরকম এদের বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, আমি পার্সোনালি খুবই ব্যক্তি হিসেবে খুবই ভীতু মানুষ। এটা মানে আমি জানি পার্সোনালি আমি খুবই ভীতু মানুষ, কিন্তু মানে আমার আসলে যে বুক পাতায় দেওয়ার মতো সাহস বা লেখার যে সাহস বলতেছেন, এটা আসলে আমার নাই। এটা হয় কি, সিচুয়েশন হয়তো কোনো কোনো কারণে আমি ভেতরে ঢুকে গেছিলাম। মানে হয়েছে কি, 2018 সালে ধরেন যখন আমার এমন ঘনঘোর ফ্যাসিবাদে বইটা বের হইল, তখন থেকেই কিন্তু আমি কোনো না কোনোভাবে ধরেন আওয়ামী ইন্টেলেকচুয়ালদের নজরে তো আমি পড়েই গেছি আসলে। আপনার একটা কবিতার লাইন আপনি ঠিক করছেন, আমার মনে আছে। আচ্ছা, যে হচ্ছে এইটা নিয়ে একটা লাইন আপত্তি ছিল। ও হ্যাঁ, তো এইটা যে ব্যাপারটা ধরেন যে আমার ধরেন 2018 সাল থেকে যেহেতু আমি কাজ করতেছি, একটা বাই ডিফল্ট একটা হয়তো একটা পরিস্থিতি আমি আমার ভিতরে ছিলই। ভয় যে আমি পাইনি তা না, আমাকে তো এখনও ভয়ে থাকতে হয়। ধরেন আমি এখনও প্রচুর এরকম মেসেজ পাই। কয়েকদিন আগেও একজন আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট আমার নাম্বার পুরো ভাইরাল করে দিছে। হ্যাঁ, আমার কাছে শত শত ফোন আসতেছে, মেসেজ আসতেছে, কী কী সব আসতেছে। তো ওইটা তো আছেই আসলে, মানে ওই ভয়টা আমি পাই। যেটা বিষয় হয়েছে কি, যে ধরেন মানে একটা ন্যাশন যখন জায়গা ওঠে আসলে, হ্যাঁ মানে আমি তো খুবই মানে ধরেন একটা জাতির, কিন্তু আমি খুবই একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমি খুব একটা ছোট সত্তা, আমার এক্সিস্টেন্স আসলে কিছুই না। কিন্তু যখন ধরেন আপনার চারপাশে যখন জেগে উঠবে, ঠিক আছে, মানে একদম এটা একটা রুহানিয়াতের আলাপ আসলে, বুঝছেন, যে যখন সবাই যখন জেগে উঠতেছে, মানে ইনসাফকামী মানুষেরা যখন জেগে উঠতেছে এবং একের পর এক যখন জীবন দিয়ে যাচ্ছে, বুঝছেন, তখন আসলে এগুলো তুচ্ছ লাগে। মানে তখন নিজের পরিবার বা আমি নিজে বা এই সেই হ্যান ত্যান, এগুলো আসলে তখন কাজ করে না। মানে ওই অবস্থাকে আপনি বলতে পারেন যে আমি আসলে খুব যে ভেবে চিন্তে এগুলো করতেছি তা না, বরং আমি আসলে একটা জাতির ধরেন একটা স্রোতের অংশ হয়ে যাচ্ছি। জাস্ট এই স্রোতের অংশ হওয়াটা, এই সাহসটা আমাকে তো দিছে আমার জাতিই দিছে আসলে। মানে আমি কোথাও থেকে আমি সাহস বানাইনি আসলে। মানে যখন জাতি জায়গায় উঠছে, তখন জাস্ট আমি তার একটা ছোট একটা অংশ হইতে পারছিলাম। তো এটা আসলে আমার জন্য ধরেন আমার সারা জীবনের একটা ধরেন একটা বিশাল পাওয়া। যেমন সম্ভবত ধরেন আমার কিছু কবিতার লাইন বা কিছু লাইন কয়েক কোটি মানুষের কাছে আছে। যেমন 4টা লাইন আমি দেখি তো প্রায় সব জায়গাতে আছে, যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে সুইসে পোলার লাশ। এটা ধরেন তা আমাকে এরকম, আমি একবার এটা লিখছিলাম যে প্রচুর মানুষ তো আমাকে গালাগালি করে, সেই করে। তো আমাকে একজন পরে বলছিল কি, যে সম্ভবত বাংলাদেশে কয়েক কোটি মানুষের দোয়া, মানে দোয়াও আপনাকে করে। তো এই যে কয়েক কোটি মানুষের দোয়ার ধরেন একটা বিষয় হয়ে ওঠা, জাতির একদম মানে মানে ভেতরে ঢুকে যাওয়া, এটা আসলে ধরেন সবসময় ঘটে না আসলে। আমি হয়তো নেক্সট টাইমে হয়তো আর পারবো না। এখন আসলে আমার জাতি আমার জাস্ট জাগায় নিছে, আর কিছুই না, এই আর কি। মানে ভয় তো আছেই। একজন কবিকে আসলে সময়ের পক্ষে দাঁড়াতে হয়, জনতার পক্ষে দাঁড়াতে হয়, নির্যাতিতদের পক্ষে দাঁড়াতে হয়। তো কবি হাসান রুবায়েত পুরো অবস্থান থেকে আসলে দাঁড়িয়েছিলেন। তার নিজের ব্যক্তিগত সংখ্যা থেকেও আসলে তিনি চাইছিলেন যে জনতার যে স্রোত, জনতার স্রোত আমাকে থাকতে হবে। কারণ একজন প্রকৃত কবি আসলে তার সময়ের বাইরে থাকতে পারেন না, তার জনতার বিপক্ষে থাকতে পারেন না, নির্যাতিত মানুষের দাবি দেওয়ার বিপক্ষে থাকতে পারেন না। উনি হাসান রুবায়েত ধীর অবস্থানে ছিলেন এই গণ অভ্যুত্থানের সময়ে। আরবার কখনো যদি
সেরকম পরিস্থিতি হয় নিশ্চয়ই আসাদ রুবায়েত আবার দাঁড়াবেন। আমি ঐতিহ্যের এই বুক কার্নিভালে আমন্ত্রণ জানিয়েছি আমরা, উনি আমাদের সময় দিয়েছেন কবি হাসান রুবায়েত। এই সময় দেওয়ার জন্য কবি হাসান রুবায়েতকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আশা করছি আমাদের ঐতিহ্যের আগামীর যে কোনো অনুষ্ঠানে ওনাকে পাশে পাবো, যেমন আজকেও আমরা তাকে পাশে পেয়েছি।